আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম নিয়ে, ইআইপি। জি, আপনাদের মধ্যে অনেকেই আছেন, বিশেষ করে প্রফেশনালরা যারা বিভিন্ন স্পেশাল স্কুলগুলোতে চাকরি করতেছেন বা বিভিন্ন স্কুলগুলোতে আছেন, যারা অটিজম বাচ্চাদের অ্যাডমিশন নিচ্ছেন বা স্পেশাল বিশেষ শিশুদের অ্যাডমিশন নিচ্ছেন, তারা অনেকেই আসলে হিমশিম খাচ্ছেন এই বাচ্চাগুলোকে কীভাবে মেনটেন করতে হবে বা কীভাবে ওদের ডেভেলপমেন্টগুলো আসলে টাইম টু টাইম আসলে ইভালুয়েট করা যাবে। তো এই জিনিসগুলো নিয়ে আসলে অনেকেই চিন্তিত, অনেকেই চিন্তা ভাবনা করতেছেন। তো তাদের জন্য আসলে মূলত এই প্রোগ্রামটা, আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা হলো একবিংশ শতাব্দী 21st সেঞ্চুরি সবচেয়ে লেটেস্ট একটা এডুকেশনাল একটা ট্রিটমেন্ট মেথড। সেটা হলো যে বিশেষ শিশুদের জন্য এটা তৈরি করা হয়েছে। এবং এখানে আসলে শুধু বিশেষ শিশু না, সে স্বাভাবিক যে শিশুগুলো বলি সেই সব শিশুরাও কিন্তু এই সেবাটা থেকে কিন্তু উপকৃত হতে পারে। হ্যাঁ, বিশেষ করে যারা স্পেশাল এডুকেটর, যারা স্পেশাল নিড এডুকেশনে যারা ফিল্ডে যারা কাজ করতেছেন, তাদের জন্য আসলে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামটা খুব উপকারী। তাহলে এটা একটা অনেক বড় একটা সিরিজ হবে ইনশাল্লাহ, আশা করি আপনাদের সহযোগিতা পেলে আস্তে আস্তে করে ভিডিওগুলো আমি ছাড়বো। এটা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আমি চলে যাবো একটু পরেই। এবং এখানে আমরা জানবো যে আসলে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামে আমরা প্রোগ্রামটা কী এবং কী কী জিনিস এখানে আলোচনা করা হবে, কী কী সাবজেক্ট এবং কতদিন ধরে জিনিসটা আলোচনা করা হবে এবং এটা করলে কি উপকার, সেটা নিয়ে আমরা জানবো। চলুন দেরিটা করে আসলে আমাদের মূল টপিকসে চলে যাই। এখানে দেখতেছেন এটা একটা সার্টিফিকেট কোর্স, আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম ফর চিলড্রেন উইথ অটিজম অ্যান্ড স্পেশাল নিডস। এটা একটা কোর্স আউটলাইন আমি দিয়ে দিলাম আপনাদের কাছে। তা আমার নাম হলো মোহাম্মদ নাজমুল হাসান, আমি একজন পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট। আমি সিআরপি থেকে, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে সিআরপিতে যে ইনস্টিটিউটটা আছে, সেই ইনস্টিটিউট থেকে 2006-এ আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকি। এটা 5 বছরের একটা কোর্স, 4 বছর থিওরি এবং 1 বছর ইন্টার্নশিপ। তারপর থেকেই কিন্তু আমি শিশুদের নিয়ে দেশে এবং দেশের বাইরে কাজ করার আমার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সময় পেলে আমার এক্সপিরিয়েন্স এবং কাজগুলো নিয়ে একদিন একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। হ্যাঁ, আপনারা যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চান, তারা চাইলে আমার ইমেল অ্যাড্রেস এবং এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে গেলে এই ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন। তো কোর্সের নামটা হলো সার্টিফিকেট ইন আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম। আমরা আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম বলি কারণ যেহেতু আমি সার্টিফিকেট দিব না আপনাদের এখন, কারণ এটা একটা অনলাইনে আমি সেশনটা নিচ্ছি আপনাদের জানার জন্য মূলত। আচ্ছা, এটা আমি বিভিন্ন স্কুলগুলোতে আমি সেশনগুলো নিয়ে থাকি। সার্টিফিকেট প্রোগ্রামটা যারা অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলগুলো আমার কাছ থেকে তারা এই সার্টিফিকেট কোর্সটা নিয়ে থাকে। যেমন এখানে কী কী ধরনের সাবজেক্ট মূলত আলাপ করা হবে। হ্যাঁ, যেহেতু এটা একটা 21st সেঞ্চুরি একটা লেটেস্ট একটা মেথড, হ্যাঁ, বিশেষ শিশুদের শিক্ষা ব্যবস্থা এবং ট্রিটমেন্টের জন্য। তাহলে আমরা জেনে নিই যে আসলে কী কী সাবজেক্ট এখানে পড়ানো হবে। তো আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামে মূলত আপনারা যারা শিক্ষার্থীরা তারা জানতে পারবে যে বেসিক ইন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কেয়ার, যে শিশুর যে উন্নয়ন, যে শিশুর যে বর্ধনটা, সেটা সম্পর্কে তো আপনাকে জানতে হবে, শিশুর বয়স অনুযায়ী যে শিশুর যে উন্নয়ন। দ্বিতীয় সেকশনে যেটা জানা যাবে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথস, স্টিম। হ্যাঁ, স্টিম একটা খুব লেটেস্ট একটা মেথড, অল ওভার দ্য ওয়ার্ল্ড আর্লি ইয়ার্স এডুকেশনে এটা বেশি ইউজ করা হচ্ছে। কারণ একটা বাচ্চার সায়েন্সটা যেমন জানতে হবে, তার টেকনোলজি সম্পর্কে নলেজ থাকতে হবে, তার ইঞ্জিনিয়ারিং নলেজ থাকতে হবে এবং ম্যাথ নলেজ থাকলেই কিন্তু সেই বাচ্চাটা সমাজে ভালো করবে। তারপর ক্রিয়েটিভিটি ইন ইয়াং চিলড্রেনের যে ক্রিয়েটিভিটিটা আছে সেটা কীভাবে আমরা খুঁজে বের করবো এবং সেটা কীভাবে কাজে লাগিয়ে একটা ফ্রুটফুল কাজ তৈরি করে দেব। তারপর ল্যাঙ্গুয়েজ এবং লিটারেসি ফর ইয়াং চিলড্রেন, তাদের যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা আছে এবং তাদের যে লিটারেসিটা আছে সেটা কীভাবে আমরা শুরু করব। তারপর মন্টেসরি যে এডুকেশনটা আছে, সেই মন্টেসরি এডুকেশনটা আমরা কীভাবে দিব, মন্টেসরি এডুকেশনটা কীভাবে কাজ করে, কী উপায়ে, সেটা নিয়ে আমরা জানবো। মিউজিক এবং ড্রামা ফর ইয়াং চিলড্রেন, মিউজিক এবং ড্রামাটা ইয়াং চিলড্রেনদের, সেই জিনিসটা আমরা জানবো যে কীভাবে মিউজিক এবং ড্রামাটা আমরা আমাদের শিশুদের ক্ষেত্রে ডেভেলপমেন্টে আমরা কাজে লাগাতে পারি। শিশুদের হেলথ, সেফটি এবং নিউট্রিশন, যে ওদের স্বাস্থ্য এবং সেফটিটা এবং কী কী ধরনের নিউট্রিশন মেনটেন করতে হবে তাদের ডেভেলপমেন্ট তাকে ত্বরান্বিত করার জন্য। তারপরে হলো রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং, রসওয়েল
এই এই যে একাডেমিক যে পার্টটা, যে একটা বাচ্চা রিডিং স্কিলটা কীভাবে আমি ডেভেলপ করব, রাইটিং স্কিলটা কীভাবে ডেভেলপ করব, তার স্পিকিং স্কিলটা কীভাবে ডেভেলপ করব, লিসেনিং স্কিলটা কীভাবে ডেভেলপ করব, সেটা নিয়ে এই সাবজেক্টে আলোচনা করা হবে। হ্যাঁ, এটা কিন্তু টোটালটা কিন্তু আর্লি ইন্টারভেনশন ইআইপির আন্ডারে, কিন্তু এই যে 8টা সাবজেক্টের কথা বললাম ইআইপির আন্ডারে, এই যে সার্টিফিকেটের মধ্যে আরও যে জিনিসগুলো আছে, সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি, যেমন সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি যে থিওরি এবং ইন্টারভেনশন, যে কিছু সিম্পল যে থেরাপিউটিক ইন্টারভেনশনটা, সেটা একজন স্পেশাল নিড এডুকেটরের জানা প্রয়োজন, যে কী ধরনের থেরাপি আসলে প্রাথমিকভাবে দেওয়া যেতে পারে, যেন অন্তত সে যেন একজন ওটির কাছে রেফার করার আগে, অকুপেশনাল থেরাপিস্টের কাছে রেফার করার আগে প্রাথমিক যে জিনিসটা, যে প্রাইমারি যে ইন্টারভেনশনটা, সেটা যেন সে দিতে পারে এবং সে যেন অবজার্ভ করতে পারে। কারণ সে যদি নাই জানে, সে তো ওই বাচ্চাটাকে কোথায় রেফার করবে সে কিন্তু বুঝবে না। হ্যাঁ, যেহেতু একটা টিচারের কাছে বাচ্চাটা আসে, হ্যাঁ, স্কুলে, সেখান থেকে যেন ওনারা সঠিকভাবে রেফার করতে পারে, সেই জন্যই আসলে তাদের থিওরিটা এবং প্রাইমারিলি কিছু ইন্টারভেনশন সম্পর্কে তারা জানবে আর কি। তারপরে যেটা হলো যে অকুপেশনাল থেরাপি, যেটা অকুপেশনাল থেরাপির রোল, একজন অকুপেশনাল থেরাপির রোলটা কি ইআইপি ডেভেলপমেন্টে। এখানে কিন্তু অকুপেশনাল থেরাপির পাশাপাশি যে বিভিন্ন ধরনের যে থেরাপিগুলো আছে, যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, ফিজিওথেরাপি, এই সবগুলো রুলই কিন্তু এখানে আলাপ করা হবে এই সাবজেক্টে। তারপর হলো স্নোজল্যান্ড মাল্টি সেন্সরি এনভায়রনমেন্ট, যে একটা রুম আছে, স্নোজল্যান্ড একটা রুম আছে, এই রুমটা কীভাবে শিশুদের জন্য ডেভেলপমেন্টে হেল্প করে, সেটা নিয়ে এই সাবজেক্টে কথা বলা হবে। ডেভেলপমেন্টাল অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাকটিস বলতে আমরা কী বুঝি, এবং কারিকুলাম কীভাবে ডেভেলপ করতে হবে। যে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামের কথা বলতেছে, এই প্রোগ্রামে তো একটা কারিকুলাম লাগবে, ঠিক না? একজন টিচার এই কোর্সটা সম্পূর্ণভাবে যে এই অনলাইনে এটা পার্টিসিপেট করবে, ইনশাআল্লাহ আশা করি এই সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট হওয়ার পরে একজন টিচার সে চাইলে একটা শিশুর জন্য বা একটা সেন্টারের জন্য সুন্দর একটা কারিকুলাম তারা নিজেরাই ডেভেলপ করতে পারবে ইনশাআল্লাহ। তারপর লাস্টে হলো অবজারভেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট। তো এখানে যেটা হলো যে আমরা অনেকেই কিন্তু একটা বাচ্চাকে অবজার্ভ করতে পারি না, অনেকেই একটা বাচ্চাকে অ্যাসেসমেন্ট করতে পারি না। আমরা অবজার্ভটা একটু চোখে দেখে তাকে বলে দিচ্ছি, কিন্তু না, সেইভাবে না করে এই কোর্সটার ফলে যেতে হবে, এই কোর্সটা করার ফলে সে চাইলেই কিন্তু একটা টিচার সুন্দরভাবে হাতে কলমে একটা শিশু সুন্দরভাবে অ্যাসেসমেন্ট করতে পারবে। সেটা আমরা ইনশাআল্লাহ দেখিয়ে দিব কীভাবে করতে হয়, এবং এই সাবজেক্টটা যারা অংশগ্রহণ করবে তারা পারবে যে একটা বাচ্চাকে কীভাবে অবজার্ভ এবং কীভাবে অ্যাসেসমেন্টটা করতে হবে ইন্টারভেনশন প্রোভাইড করার আগে। এটা একটা ঘন্টা দেওয়া আছে, এটা আসলে যেহেতু এটা অনলাইনে হবে, এটা আসলে লিমিটেড না, এটা যে যারা অনসাইটে এই কোর্সটা করে তাদের জন্য এই ঘন্টাটা প্রতিটা সাবজেক্ট 4 ঘন্টা করে আলাপ করা হবে, এটা বলা হচ্ছে। এটা সবার জন্য ওপেন, এবং যে কেউ চাইলে এই কোর্সটা পার্টিসিপেট করতে পারবে। একজন প্যারেন্ট যেমন এটাকে পার্টিসিপেট করতে পারবে, একজন থেরাপিস্ট, সাইকোলজিস্ট, স্পেশাল নিডস এডুকেটর, এসএনই, স্পেশাল নিড এডুকেশন নিয়ে যারা কাজ করে তারা এটাকে অংশগ্রহণ করতে পারে। এটা অবজেক্টিভটা কী এবার? অবজেক্টিভটা হলো যে আমরা চাচ্ছি যে ওয়েল কোয়ালিফাইড ইন আর্লি ইয়ার্স স্পেশাল নিড প্র্যাকটিশনার্স যেন আমরা তৈরি করতে পারি। আমরা যেন ওয়েল কোয়ালিফাইড আর্লি ইয়ার্স প্র্যাকটিশনার্স তৈরি করার জন্যই আসলে মূলত আমাদের মেইন উদ্দেশ্যটা। আমাদের টিচাররা যেন জানে একটা শিশুর সাথে কাজ করার আগে, কারণ এটা আমাদের একটা বড় ব্যর্থতা যে আমাদের এখানে এডুকেশনের লিমিটেশন থাকার ফলে অনেক টিচাররাই কিন্তু দেখা গেছে যে নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়ার পরে তারা এইসব বাচ্চাদের নিয়ে সঠিকভাবে কাজ করতে পারে না, যে কারণে কিন্তু এইসব বাচ্চারা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। প্যারেন্টসরা যেমন তাদের সময়টা নষ্ট হচ্ছে, তাদের গুরুত্বপূর্ণ অর্থ এখানে শ্রম সব কিছুই তাদের বিফলে যাচ্ছে। তো আমরা চাই যেন টিচারগুলা প্রশিক্ষিত হোক, সঠিক নলেজ এবং সঠিক জ্ঞান নিয়ে তারা যেন শিশুদের সাথে কাজ করতে পারে। এবং এটা কি এরিয়াসটা হলো অটিজম নিয়ে কথা বলা হবে, স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্টের এরিয়াগুলো নিয়ে কথা বলা হবে, বিভিন্ন ধরনের ইন্টারভেনশন নিয়ে কথা বলা হবে, এডুকেশন নিয়ে কথা বলা হবে। লেটেস্ট নলেজ, যে নলেজগুলো আছে, জ্ঞানগুলো আছে এবং অ্যাপ্লিকেশনগুলো আছে, যে থিওরিগুলো আছে, সেটা নিয়েও কিন্তু এখানে আলাপ করা হবে। হ্যাঁ, আচ্ছা, 21st সেঞ্চুরির যে থিওরিগুলো আছে। আর সর্বোপরি যে জিনিসটা হলো সেটা হলো ডেভেলপমেন্টাল অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাকটিস, ডিএপি। মানে ইআইপিটা এটা তৈরি করতে হবে ডেভেলপমেন্টাল অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাকটিস। যে আমি একটা প্রোগ্রাম তৈরি করলাম কিন্তু এটা বাচ্চার সাথে মিলে না, তাহলে সেটা কিন্তু ফ্রুটফুল হবে না। স্ট্রিমটা হলো কি, আমরা আগেই বলছি, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ। সেন্সরি ইন্টিগ্রেশন, প্রসেসিং যে কাজগুলো আছে, যে সেই জিনিসগুলো নিয়ে বা টিচাররা এখানে জানবে, এবং বিভিন্ন ধরনের স্টাবলিশ যে মেথড, আনএস্টাবলিশ মেথড নিয়ে কিন্তু আমরা কথা বলবো না। স্টাবলিশ যে এডুকেশনাল এবং ট্রিটমেন্ট যে মেথডটা আছে ওয়ার্ল্ড ওয়াইড 21st সেঞ্চুরি, সেটা নিয়ে আসলে মূলত এখানে কথা বলা হবে। এবং কোর্সটা কমপ্লিট করার ফলে টিচাররা কী জানবে?
একটা পার্টিসিপেন্টরা তারা জানতে পারবে যে স্পেশাল এডুকেশনটা কী, সেই জিনিসটা সম্পর্কে যারা জানতে পারবে, এবং আর্লি ইন্টারমিডিয়েট প্রোগ্রামটা কাদের জন্য দরকার এবং সেটা সম্পর্কে তারা জানতে পারবে। দ্বিতীয় যে জিনিসটা হলো যে একটা শিশুর প্রয়োজনটা, একটা শিশুর দক্ষতা, স্কিল, তার ক্যাপাবিলিটিস, তার ইন্টারেস্ট, তার লার্নিং স্টাইল, এগুলো সে মেজার করার ক্ষমতা অর্জন করবে একজন শিক্ষক যিনি এই কোর্সটা অংশগ্রহণ করতে পারবেন। থার্ড যে জিনিসটা হলো যে PILES, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইমোশনাল অ্যান্ড সোশ্যাল। এটা নিয়ে আমি পরে বিস্তারিত আলাপ করব, আমাদের সাবজেক্টের ভিতরে আসবে, স্লাইডের ভিতরে। তো এটা হলো মেইন যে জিনিসটা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ওভারঅল ডেভেলপমেন্টটা সম্পর্কে তাকে জানতে হবে। আরেকটা যেটা জিনিস হলো যে MDT, মাল্টিডিসিপ্লিনারি টিমের আন্ডারে কাজ করার জন্য একজন টিচার যোগ্য হয়ে উঠবে এই কোর্সটা কমপ্লিট করার পরে ইনশাআল্লাহ। এবং আমি আগেই বলেছি যে একটা কোর্স কারিকুলাম কীভাবে তৈরি করতে হয় সেটা উনি শিখে যাবে এই কোর্সটা কমপ্লিট করার পরে। এবং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, এই কোর্সটার মধ্যে আমি কিছু হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কগুলো করে আপনারা অনলাইনে আমাকে সাবমিট করতে পারেন, চাইলে আমাদের এই যে আমার ইমেলে যোগাযোগ করতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, চাইলে আমাদের ওয়েবসাইটে অথবা ইউটিউব চ্যানেলে, ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এভিডেন্স বেসড প্র্যাকটিস, এটা আমরা কাজ করব, তাহলে চাইলে এভাবে আপনারা করে নিতে পারেন। আর কোর্সটা হলো এটা আসলে টোটালি ফ্রি আপনাদের জন্য। এবার আসি স্লাইডে, সরাসরি চলে আসি যে আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামের ফার্স্ট যে জিনিসটা হলো যে ইন্ট্রোডাকশন টু চাইল্ড ডেভেলপমেন্ট। তো চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে আমরা একটু কথা বলি প্রথম দিকে, হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু আমি আগাবো, হ্যাঁ, সিরিয়াল মেনটেন করে আস্তে আস্তে আগাবো, আপনারা ধৈর্য ধরে করতে হবে যে কেন চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে আসলে জানাটা জরুরি। কেন সেই জিনিসটা হলো, দেখেন, একটা চাইল্ড সম্পর্কে জানা জরুরি, কারণ একটা চাইল্ডকে তো আপনাকে ফলো করতে হবে, তার সম্পর্কে জানার জন্য আসলে আপনাকে এটা স্টাডি করতে হবে, একটা শিশুকে জানার জন্য। টু ফলো দ্য চাইল্ড, টু হেল্প দ্য চাইল্ড আনফোল্ড কমপ্লিটলি, একটা শিশুকে সাহায্য করতে হবে যেন সে আনফোল্ড করতে পারে কমপ্লিটলি, সে যেন নিজেকে মেলে ধরতে পারে, হ্যাঁ, সেই জিনিসটা আর কি। তারপরে টু থিরো ইন সেন্সিটিভিটি টু দ্য ইউনিক পটেন্সিয়াল অফ এভরি চাইল্ড, যে প্রত্যেকটা বাচ্চা কিন্তু ডিফারেন্ট, এভরি ইন্ডিভিজুয়াল, এভরি চাইল্ড ইজ ইউনিক, সেই জিনিসটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে যে তাদের প্রত্যেকটা বাচ্চার নিজস্ব কিছু পসিবিলিটি, ইউনিক পটেন্সিয়াল থাকে, সেই পটেন্সিয়ালিটিটা খুঁজে বের করার জন্য। টু হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়ার দ্য চাইল্ড কুড মুভ নেক্সট, এরপরে শিশুটা কোথায় যাবে সেটা সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, সেটা সম্পর্কে আমাদের জানার জন্য হইলো আমাদের এই জিনিসটা আমরা কিন্তু চাইলে এটা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা হলো, আমি চেষ্টা করতেছি, আপনারা দেখেন, একটু দেখার চেষ্টা করেন, দুঃখিত আমি। এটা নিয়ে এতক্ষণ কথা বললাম, হ্যাঁ। দ্বিতীয় যে জিনিসটা হলো যে মেকিং অবজারভেশন। এবার অবজারভেশনটা আমরা কিভাবে করতে পারি, না, আমরা অবজারভেশন প্রথমে যেটা বললাম যে প্রত্যেকটা বাচ্চাকে অবজার্ভ করতে হবে, ফলো, বিভিন্ন সেটিংসে কিন্তু আমরা একটা বাচ্চাকে অবজার্ভ করতে পারি, বিভিন্ন ফর্মাল সেটিংসে, নন ফর্মাল সেটিংসে। আমরা যারা বাসা বাড়িতে আছি, আমাদের হয়তো বা নিজের ছেলে মেয়ে থাকতে পারে, আমাদের ভাগনা থাকতে পারে, হ্যাঁ, বাইস্তা থাকতে পারে, হ্যাঁ, তো আমাদের আত্মীয় স্বজনের ছেলে মেয়ে থাকতে পারে, বা পাড়া প্রতিবেশী যারা থাকতে পারে, তাদের সেই শিশুগুলোকে কিন্তু আমরা চাইলে অবজার্ভ করতে পারি, হ্যাঁ। অবজারভেশনটা খুব ইম্পর্টেন্ট, অবজারভেশনের মাধ্যমে একটা শিশুর বিহেভিয়ার সম্পর্কে জানা যাবে, তাদের যে বাচ্চার যে কমপ্লেক্সিটিটা, একটা চাইল্ড ডেভেলপমেন্টের যে কমপ্লেক্সিটি, যে একটা স্টেজ, কীভাবে বাচ্চাটা বড় হচ্ছে, সেইভাবেও কিন্তু আমরা চাইলে বাচ্চাটাগুলোকে অবজার্ভ করতে পারি। চাইলে বাস স্টপে, রাস্তাঘাটে বাচ্চাগুলোকে কিন্তু আমরা অবজার্ভ করতে পারি, ঠিক না। হোয়াট ইজ চাইল্ড ডেভেলপমেন্ট? আর্লি ইয়ার্স, যে আমাদের আর্লি ইয়ার্স যে ইয়াটা আছে, ফাউন্ডেশনটা আছে, তো সেখানে কিন্তু চাইল্ড ডেভেলপমেন্টটাকে বলা হচ্ছে যে এটা একটা প্রসেস ফ্রম কনসেপ্ট টু বার্থ। একটা মা যখন কনসেপ্ট করে, টু বার্থ অ্যান্ড বিয়ন্ড, যে জন্ম পর্যন্ত, কনসেপ্ট করা থেকে জন্ম পর্যন্ত, এবং তারও পরের যে স্টেজগুলো, হুইচ দ্য বেবি বডি, যেখানে বডিটা, তার ব্রেন, তার অ্যাবিলিটিস এবং বিহেভিয়ার অফ দ্য ইনফ্যান্ট হবে প্রথমে, তারপরে ইনফ্যান্ট থেকে সে একটা শিশু হবে, শিশু থেকে সে অ্যাডাল্ট হবে, এবং তারপরে সে আস্তে আস্তে মোর কমপ্লেক্সের দিকে চলে যাবে, কন্টিনিউ টু দ্য ম্যাচিউর থ্রু আউট লাইফ। এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট, হ্যাঁ, আর চাইল্ড ডেভেলপমেন্ট। এখন আসেন পাইলস।
আমি কিন্তু বলেছিলাম যে পায়েস নিয়ে আমরা কথা বলবো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেয়ার আর ডিফারেন্ট অ্যাসপেক্ট of areas of child development that will be considered separately in this module. These aspects of development are often remembered under the acronyms PILES, PILES. তো অফটেনে আমরা যেটা করতেছি, আমরা কিন্তু পাইলসটাকে কি করতেছি, আমরা পাইলসটা এটা মনে রাখার জন্য আর কি একটা সহজ পদ্ধতি, যেমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। এটাকে বলতেছি একটা বাচ্চার যে টোটাল যে ডেভেলপমেন্টটা, দ্য হোল ডেভেলপমেন্টাল প্রসেসটাকে বলা হচ্ছে পাইলস। হ্যাঁ, একটা বাচ্চা শারীরিকভাবে সুস্থতা মানেই কিন্তু একটা সুস্থ বাচ্চা না। একটা বাচ্চা ল্যাঙ্গুয়েজ ভালো পারলেই যে সে সুস্থ বাচ্চা তা কিন্তু না। হ্যাঁ, একটা বাচ্চার ইমোশনাল ডেভেলপমেন্ট ভালো হলে যে সে সুস্থ হয়ে যাবে তা কিন্তু না। একটা সুস্থ বাচ্চার জন্য, একটা অ্যাপ্রোপ্রিয়েট ডেভেলপমেন্টালি অ্যাপ্রোপ্রিয়েট একটা বাচ্চার জন্য আপনাকে অবশ্যই এই সবগুলা দিক, এই যে পাঁচটা যে এরিয়াটা, পাঁচটা এরিয়া নিয়ে আপনাকে ভাবতে হবে এবং অবজার্ভ করতে হবে। তাহলে চলুন আমরা দেখি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সেটা নিয়ে আমরা আস্তে আস্তে স্লাইড বা বিভিন্ন সাবজেক্টে পরবর্তীতে ইনশাআল্লাহ আলাপ করব। আজকে অল্প পরিসরে আপনারা একটু জেনে নেন যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্ট হলো ডেভেলপমেন্ট অফ স্কিলস অ্যান্ড পারফরমেন্স ইন গ্রস অ্যান্ড ফাইন মোটর, ইন গ্রস অ্যান্ড ফাইন মোটর ডেভেলপমেন্ট। ইন গ্রস কী হবে, অ্যান্ড ফাইন হবে FINEN। ঠিক আছে, তো ফাইন মোটর ডেভেলপমেন্ট হবে এখানে। হ্যাঁ, FINE, ফাইন। ঠিক আছে, এখানে এই জিনিসটা হবে। আচ্ছা, তাহলে গ্রস মোটর ডেভেলপমেন্টটা কি? গ্রস মোটরটা হলো যে এই যে আমরা দৌড়াদৌড়ি করতেছি, দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাঁপাঝাঁপি, ভারী কিছু জিনিস আনা নেওয়া করা, এগুলাকে বলে গ্রস মোটর ডেভেলপমেন্ট। আর ফাইন মোটর ডেভেলপমেন্টটা কি? ফাইন মোটর ডেভেলপমেন্টটা হলো যে সূক্ষ্ম হাতের কাজগুলো। এই সেশনটা শেষ করি আমি আপনাদের দেখাবো যে গ্রস মোটর এবং ফাইন মোটরের কিছু কাজ, আমি বয়স অনুযায়ী শিশুদের কিছু কাজ আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্টটা বলতেছি এখানে, যে ডেভেলপমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, প্রবলেম সলভিং, শিশুর যে মেমোরি, হ্যাঁ, সমস্যার সমাধান করার ক্ষমতা, বোঝার ক্ষমতা, তার যে মনে রাখার ক্ষমতা এবং তার যে মনোযোগ দেওয়ার ক্ষমতা, সবগুলোই কিন্তু ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে, মানে কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। হ্যাঁ, তার বুদ্ধি বিকাশের ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। 3 নম্বরে যেটা হলো তার ভাষার বিকাশ, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা হলো যে আমরা কিন্তু বলি যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা বিভিন্ন প্রকার। হ্যাঁ, তার মধ্যে দুইটা ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো, একটা হলো এক্সপ্রেসিভ আর একটা হলো রিসেপটিভ। তাহলে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজটা কি? এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজটা হলো যে নিজের ভাব প্রকাশ করার যে ক্ষমতাটা। আর রিসেপটিভটা কি? অন্যের ভাব, ভঙ্গি, কথা বলারগুলা বোঝার যে ক্ষমতা, রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তাহলে এক্সপ্রেসিভ এবং রিসেপটিভ দুইটা জিনিসই কিন্তু সমানভাবে একটা বাচ্চার মধ্যে বিদ্যমান থাকতে হবে একটা মানুষের সাথে যোগাযোগ করার জন্য, ঠিক না? এই জিনিসটা থাকতে হবে। আচ্ছা, ইমোশনাল যে ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্টের মধ্যে যেমন এখানে কী দেওয়া আছে, তার যে ফিলিংস, তার যে অনুভূতিগুলা, তার যে সিকিউরিটিগুলা, তার যে সিকিউরিটি, সেফটি, হ্যাঁ, সেলফ আইডেন্টিটি, হ্যাঁ, যে সেলফ ইমেজ, এই জিনিসগুলো কিন্তু ইমোশনাল ডেভেলপমেন্টের মধ্যে আছে। আমরা অনেকেই দেখেন না, এখনও বয়স হয়ে গেছে, আমরা কি চাইলেই কিন্তু আমরা সবসময় কিন্তু অন্যকে কপি করি, ঠিক না? অন্যকে কপি করার চেষ্টা করি, বিভিন্ন নায়িকাকে কপি করি, বিভিন্ন ফিগারকে কপি করি, ঠিক না? তো কেন কপি করি? তাদের স্টাইলগুলো, তাদের জামা কাপড়, তাদের কথাবার্তা, তাদের চালচলন, এগুলোকে কপি করি বা অন্যকে কপি করি। পাশাপাশি আমরা কী করি? আমরা ইমোশনাল যে ফিলিংসগুলো আছে, যে আমাদের হাসি, কান্না, দুঃখ, এই জিনিসগুলো কিন্তু একে অন্যের সাথে শেয়ার করি, এই জিনিসগুলো। সোশ্যাল যে ডেভেলপমেন্টগুলো হলো রিলেশনশিপ। যে আমরা অনেক সময় বলি যে লোকটা অনেক ভালো, কিন্তু তার সামাজিক ডেভেলপমেন্টটা খুব খারাপ, যে এখনও সে সামাজিক হয় নাই। তো এই যে সোশ্যাল ডেভেলপমেন্টটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শেয়ারিং, কেয়ারিং, হ্যাঁ, সমাজে বেঁচে থাকতে হলে, সমাজে টিকে থাকতে হলে, বসবাস করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই সামাজিক হতে হবে। সামাজিক না হলে কিন্তু খুবই সমস্যা। তাহলে একটা শিশুর জন্য এই 5টা ডেভেলপমেন্ট খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমরা টাইম টু টাইম একটা সাবজেক্ট হবে, একটা সাবজেক্ট নিয়ে আমরা আলাপ করব। এবার হলো হলিস্টিক ডেভেলপমেন্ট। হলিস্টিক ডেভেলপমেন্টটা কি? এই যে এতক্ষণ যে পাইলস নিয়ে কথা বললাম, এই পাইলসটাই কিন্তু হলিস্টিক ডেভেলপমেন্ট, মানে সর্বোপরি একটা ডেভেলপমেন্ট, যে হোলনেস, হলিস্টিক ভিউ, সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট, ঠিক না? কারণ আমরা জানি যে সোশ্যাল এবং ইমোশনাল যে ডেভেলপমেন্টটা, এটা অবশ্যই ফিজিক্যাল ডেভেলপমেন্টের সাথে জড়িত। কীভাবে? কারণ ফিজিক্যাল ডেভেলপমেন্ট, যে বাচ্চা একটু দৌড়াদৌড়ি, লাফালাফি করবে, সে কিন্তু অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে চাবে। হ্যাঁ, সে তার মধ্যে শেয়ারিংয়ের প্রবণতা আসবে। যে মুভমেন্ট করবে, সে যে বাইরে বের হবে, সে কিন্তু কিছু না কিছু সে শিখবে। এবং এই ফিজিক্যাল ডেভেলপমেন্টটা আবার তার ব্রেন ডেভেলপমেন্টের সাথে জড়িত। চিন্তা করছেন? হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা অনেক সময় অকুপেশনাল থেরাপিতে বলি যে আপনার বাচ্চাকে যত বেশি এক্সারসাইজ করাবেন,
অকুপেশনাল থেরাপি দিবেন, আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট তত ভালো হবে এবং আস্তে আস্তে আপনার বাচ্চার সোশ্যাল এবং ইমোশনাল এই যে ডেভেলপমেন্টগুলো বলছি, এই সবগুলো ডেভেলপমেন্ট কিন্তু অকুপেশনাল থেরাপিটা সুন্দরভাবে সে যদি নেয় তাহলে কিন্তু এই ডেভেলপমেন্টগুলো সম্ভব। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে ডেভেলপমেন্টটা, ফিজিক্যাল ডেভেলপমেন্ট তার ব্রেন ডেভেলপমেন্টের সাথে জড়িত, যেটা আবার কী করতেছে, তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের সাথে জড়িত। চিন্তা করছেন যে একটা ডেভেলপমেন্ট আরেকটা ডেভেলপমেন্টের সাথে জড়িত। হ্যাঁ, আপনার একটা ডেভেলপমেন্টকে উপেক্ষা করে কিন্তু আরেকটা ডেভেলপমেন্ট কখনোই সম্ভব হবে না। সেই জন্য সমষ্টিক ডেভেলপমেন্ট নিয়ে আপনাকে ভাবতে হবে একটা শিশুর। এরপরে যে জিনিসটা আছে যে অবজারভেশনটা কীভাবে করবে, এটা হলো একটা হোমওয়ার্ক। আসলে আমি সেশনের শুরুতেই হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা কি করবেন, যেমন আপনাদের বাসায় যদি বিভিন্ন বাচ্চা থাকে তাহলে আপনারা বিভিন্ন বয়সের দুটা বাচ্চা নেন। হ্যাঁ, মনে করেন যে একটা 3 বছর বা একটা 4 বছর একটা বাচ্চা নেন। এবার বাচ্চাটাকে নিয়ে আপনারা যে এই যে পাইলসটা আপনাদের বললাম, আপনারা নিজের মতো করে যেটা ভাবছেন, হ্যাঁ আপনাদের নিজের মতো করে যা ভাবছেন, এই যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মনে করেন যে 2 বছরের একটা বাচ্চার আপনি যা দেখতেছেন তাই লিখেন, সে কী করতেছে আসলে একটু লেখেন, 3 লাইন 4 লাইন লিখেন তার সম্পর্কে। ওই যে বাচ্চাটাকে যে দেখতেছেন আপনার সামনে দৌড়ে লাফালাফি করতেছে, তার ব্রেন ডেভেলপমেন্টটা কেমন, হ্যাঁ তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা কেমন, তার ইমোশনাল ডেভেলপমেন্টটা কেমন, তার সোশ্যাল ডেভেলপমেন্টটা কেমন। পারবেন না? আশা করি পারবেন আপনারা। একটু সিরিয়াস হন, একটু আমার কথাটা বোঝার চেষ্টা করেন, একটু বুঝলে কিন্তু আপনারা ঠিকই পারবেন। হ্যাঁ, আপনার দেখেন, আপনার নিজের ছেলে হতে পারে, আপনার স্কুলের একটি স্টুডেন্টকে নিয়ে ভাবেন যে ওর বয়স তো 4 এবং আরেকটা দুইটাই সেম একটা ছেলে এবং একটা মেয়েকে নেন 4 বছর বয়সের। দুইটা বাচ্চার ডেভেলপমেন্টটা নিয়ে একটু দেখেন, একটু রিসার্চ করেন, একটু বসেন, কাগজে কলমে করেন, মনে মনে মুখস্থ করার বা লেখার কোনো দরকার নেই, দয়া করে একটু কাগজ কলম ইউজ করেন। তাহলে কী হবে যে এটা আপনার গেঁথে যাবে মনে। কারণ আমি এই কারণে এটা বলতেছি, যখনই আপনি কাগজ কলম নিয়ে বের হবেন আপনার মধ্যে চিন্তাটা আরও ভালো হবে। হ্যাঁ, মনে রাখতে পারবেন না, মনে চিন্তা করে বেশিক্ষণ মনে থাকবে না, ভুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, শেখাও হবে না, কিছুই হবে না আসলে। তাহলে যেটা করবেন, আপনারা কি করবেন, আমি যেটা বললাম যে অবজারভেশন করবেন। অবজারভেশন করে আপনারা দেখবেন যে এই যে আপনারা যে একটু চিন্তা করলেন, এই দেখেন এবং অ্যানালাইজ করেন যে কী হয়, এবং সেটা আমার সাথে সময় সুযোগ পেলে আমার সাথে শেয়ার করেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনাদের হোমওয়ার্কটা বুঝছেন। আপনারা কী করবেন, দুইটা বাচ্চাকে দেখে এই যে পুরা PIS দুইটা বাচ্চার অবজারভেশন করেন। 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, আপনারা দেখেন। আচ্ছা, কিছু টার্ম আছে, গ্রোথ, যে চাইল্ড ডেভেলপমেন্ট। As you work through this module we will come across many terms, theories and theorists. আমরা যেমন থিওরি নিয়ে কথা বলবো, থিওরিস্টদের নিয়েও কথা বলবো। বিভিন্ন থিওরিস্ট আছে এখানে যারা চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, বিভিন্ন ওয়ার্ল্ড রিনাউন্ড থিওরিস্ট আছে। তাদের থিওরিগুলো নিয়ে কিন্তু যখন আমরা কথা বলবো তখনই কিন্তু তাদের নামগুলো চলে আসবে। এবং যেহেতু এটা একটা অনলাইনে একটা কোর্স, অবশ্যই আপনারা থিওরিস্টের নামগুলো জানলে আপনাদের জন্যই লাভ হবে। হ্যাঁ, তাদের সম্পর্কে জানতে হবে এবং তাদের কাজগুলো সম্পর্কে জানতে হবে যে তারা কীভাবে কাজটা করছে। তো গ্রোথটা কি, গ্রোথটা কিন্তু আপনি মেজার করতে পারবেন। গ্রোথটা কি, গ্রোথ ক্যান বি মেজারেবল। এই যে দেখছেন একটা গ্রোথ চার্ট দেওয়া আছে এখানে, আমি একটু বড় করে দিই, আপনারা দেখেন, দেখছেন এই যে গ্রোথ চার্ট, আরও বড় করে দিই, দেখেন, পরে আমি ছোটো করে দিচ্ছি আবার, এই যে দেখেন, এই যে এটা কিন্তু গ্রোথ চার্ট। হ্যাঁ, এটা একটা গ্রোথ চার্ট। হ্যাঁ, এই যে গ্রোথ চার্ট, এটাকে বলে সেন্ট্রাল হার্ট গ্রোথ চার্ট। এটা জন্মের পরে কিন্তু এটা হসপিটালে দেখবেন এটা ইউজ করা হয় বাচ্চার গ্রোথটা মেজারমেন্ট করার জন্য। এটা মেজারেবল, এটা অবজারভেবল, এটা ফিজিক্যালি দেখা যায়, এটা কোয়ান্টিটি পরিমাপ করা যায়, ঠিক না? এটা আস্তে আস্তে বাড়ে। হ্যাঁ, ফর এক্সাম্পল হাইট অ্যান্ড ওয়েট। হ্যাঁ, যেমন হাইট অ্যান্ড ওয়েটটা হলো গ্রোথটার মাধ্যমে আপনি কী দেখতে পারবেন, আপনি হাইট দেখতে পারবেন, শিশুর ওয়েটটা কত সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। আমরা বলি না যে শিশু জন্মগ্রহণ করছে 2 কেজি ওজন, 1.5 কেজি ওজন, 2.5 কেজি ওজন, 3 কেজি ওজন, বলি না, এই যে এটি হলো গ্রোথ। তারপর ম্যাচুরেশনটা কি? ম্যাচুরেশনটা হলো রেফার্স টু দ্য সিকোয়েন্স অফ ডেভেলপমেন্ট, মানে ইন হুইচ লার্জলি প্রিডিটারমাইন্ড বাই আওয়ার জেনেটিক্যালি programmed internal biological clock. This includes developmental milestones which are largely universal across culture. For example, all babies coo before they babble. হ্যাঁ, ব্যাবলিং করে না, সিড বিফোর দে ওয়াক। তাহলে কি হলো যে এটা হলো ম্যাচুরেশনটা, হলো ডেভেলপমেন্টাল যে মাইলস্টোনটা আছে, যে একটা বেবি প্রথমে কিন্তু কুক কুক শব্দ করবে সে ব্যাবলিং করার আগে। অবশ্যই একটা বাচ্চা কিন্তু প্রথমে হামাগুড়ি দিবে, সে কিন্তু সাথে সাথে উঠে দাঁড়ায় হাঁটা শুরু করবে না, ঠিক না? তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে এটা হলো ম্যাচুরেশন। আর আরেকটা হলো জেনোটাইপস। জেনোটাইপটা কি? জেনোটাইপ ইজ দ্য চাইল্ড জেনেটিক মেকআপ হুইচ ইজ ইন্টায়ারলি হেরিডিটারি। জেনোটাইপটা হলো
এটা হলো একটা জেনেটিক একটা মেকআপ। হ্যাঁ, ইট ইজ দ্য প্যাটার্ন অফ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডেভেলপমেন্টাল সিকোয়েন্স দ্যাট আর ম্যাপ ইন দ্য জেনেটিক কোড অফ দ্য স্পেসিফিক ইন্ডিভিজুয়াল। তো জেনোটাইপটা হলো এটা একটা হেরিডিক্যালি, হ্যাঁ, এটা এটা একটা ক্যারেক্টারিস্টিক ডেভেলপমেন্টাল সিকোয়েন্স, এইভাবে কিন্তু একটা বাচ্চা ডেভেলপ করবে। ঠিক আছে, তো জেনোটাইপটা সম্পর্কে আমরা জানলাম। এবার দেখি ফটোটাইপটা কি। ফটোটাইপটা হলো একটা বাচ্চার যে সে যে জেনোটাইপ এবং এনভায়রনমেন্টাল যে ইনফ্লুয়েন্স আছে, ইনফ্লুয়েন্সের ইন্টারেক্টিং টুগেদার। এটা দেখেন এটা একটা ডায়াগ্রাম করা হয়েছে। দেখেন এই যে জিন্স, এই যে পিতামাতা থেকে যে জিনটা আসে এবং এনভায়রনমেন্ট, এটার উপরে ভিত্তি করে কিন্তু তার ফটোটাইপটা তৈরি হয়। হ্যাঁ, অবশ্যই একটা জিনের একটা ব্যাপার আছে আমাদের ডেভেলপমেন্টের মধ্যে, কারণ আমাদের এক একজনের চরিত্র, এক একজনের বিহেভিয়ার, ডেভেলপমেন্ট কিন্তু এক এক রকম। সেগুলা কিন্তু আমরা জিনগতভাবে কিন্তু আমাদের পূর্বপুরুষদের থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। পাশাপাশি আমি যে পরিবেশে বড় হয়েছি, ঠিক না, যেমন টারজান মুভিটার কথা বলা আপনাদের মনে আছে কিনা, যে টারজান জঙ্গলে, সে একটা ফ্যামিলি থেকে বড় হয়েছে, একটা ফ্যামিলি বাবা মার সন্তান, কিন্তু সে কিন্তু জঙ্গলে বড় হওয়াতে তার মধ্যে কী হয়েছে, তার মধ্যে পশুসুলভ বিহেভিয়ার তৈরি হয়ে গেছে, ঠিক না। তো এই জন্যেই তো এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমাদের ডেভেলপমেন্টটা যেটা বলা হচ্ছে, যে আমাদের এই যে আমাদের যে জিনোটাইপ এবং ফটোটাইপ, এই জিনিসগুলোর উপরে কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা নির্ভর করে। আচ্ছা, পাশাপাশি হলো যে নেচার ভার্সাস নার্চার, এই যে ডিবেটটা, যে নেচার ভার্সাস নার্চার যে ডিবেটটা, এটা অনেক পুরাতন একটা ডিবেট, ওয়ান অফ দ্য বিগ কোশ্চেন্স। হ্যাঁ, এটা একটা অনেক পুরাতন। নেচার মানে হলো জেনেটিক, আর নার্চার মানে হলো দ্য এনভায়রনমেন্ট। অনেকে বলে যে না, মানে তার তার ব্রেন, তার ডেভেলপমেন্ট সব কিছু হলো নেচার থেকে পাইছে, সে এটা জেনেটিক্যালি সে পাইছে। আবার অনেকে বিশ্বাস করে যে তার ব্রেনটা আসলে নার্চার থেকে হয়েছে, মানে সে এনভায়রনমেন্ট থেকে সে পরিবেশের সাথে খাপ খাওয়াতে গিয়ে সে আসলে আস্তে 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 সে আসলে এগুলা শিখছে। এই জন্য আসলে বলা হচ্ছে যে পরিবেশ থেকে, অনেকে মনে করে যে জেনেটিক্যালি কিছু জিনিস ডেভেলপ করে নিয়ে আসে, এবং অনেকে মনে করে যে পরিবেশ থেকে সে আস্তে আস্তে সে শিখে। হ্যাঁ, এটা একটা বড় ডিবেট, এটা নিয়ে আমরা এক সময় ইনশাআল্লাহ সময় পেলে আলাপ করব। তাহলে এইবার আসেন আমরা এরপরের স্লাইডে যাই। নেক্সট স্লাইডে হলো এই যে নেচার এবং নার্চার। হ্যাঁ, নেচার এবং নার্চার দিয়ে দেখেন, নার্চার, জন লোক, ওনারা এটাকে বলছে টিউবুলার রাস্তা অর ব্ল্যাঙ্ক স্লেট। হ্যাঁ, নার্চারটা হলো একটা ব্ল্যাঙ্ক স্লেট, মানে একটা একদম খালি একটা স্লেটের মতো। স্লেট আছে না, যে আমরা যে লিখতাম আগে, হ্যাঁ, চক স্লেট, এটাই আর কি। হ্যাঁ, একদম টিউবুলার রাস্তা। হ্যাঁ, তো এইটাই করছে যে এটাকে আস্তে আস্তে কী করতে হবে, পরিবেশে সে যখন বাচ্চাটা আসবে, পরিবেশ থেকে সে শিখে সে আসলে আস্তে আস্তে ডেভেলপ হবে, এই জিনিসটি আর কি। হ্যাঁ, আর নেচারটা হলো ন্যাচারালি সে এই জিনিসগুলো নিয়ে আসবে আসলে। হ্যাঁ, তার ভিতরে থাকবে। হ্যাঁ, এইটাই আর কি। তো এটা এক একজন এক এক রকম বলে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। চাইল্ড সেন্টার্ড ফিলোসফিতে সে বিশ্বাস করতো উনি, এই যে যেটা হলো কি, এই যে জন লুক, ওনাকে নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ। ওনারা সবাই আস্তে আস্তে আসবে, এবং ওনারা এটা কি, কেন এই জিনিসটা ওনারা এটা বিলিভ করতো, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। নেচার ভার্সাস নার্চার, এটা একটা ডিবেট। যাই হোক, নিউরাল প্লাস্টিসিটি থাকে আমাদের ব্রেনে, আমাদের ব্রেন সব কিছু নিতে পারে, এবং চ্যালেঞ্জের মাধ্যমে আসলে বাচ্চারা শিখে, এবং পরিবেশ থেকে আসলে মানুষ শিখে। হ্যাঁ, নার্সারি, এখানে বলা হচ্ছে যে সব কিছু যে সে মানে জেনেটিক্যালি পেয়ে যাবে তা কিন্তু না। এটা একটা জিনিস, সে আস্তে আস্তে শিখবে এই জিনিসগুলো। তো এখানে বলা হয়েছে যে ব্রেন সেল নিয়ে আমরা এখানে কথা বলতেছি। যেমন বলতেছে, এ বেবি ইজ বর্ন উইথ অলমোস্ট অল ইটস ব্রেন সেল নিউরনস ইন প্লেস অ্যারাউন্ড 100 বিলিয়ন যে নিউরনসগুলো আছে, সিনাপসিসগুলো, হ্যাঁ, সিনাপসিসের মাধ্যমে এরা কানেকশন করে, একটার মাধ্যমে আরেকটা কানেকশন করে। কোনো কারণে যদি জন্মের সময় আঘাতপ্রাপ্ত হয়, কোনো কারণে ডিলে হয়, তাহলে কিন্তু এই নিউরনগুলো সিনাপসিসের মাধ্যমে একটার সাথে আরেকটা যোগাযোগ করতে পারে না। তখনই অনেক সময় আমরা বলি ব্রেন সেলগুলো ডেড হয়ে গেছে বা ঠিকমতো ফাংশন করছে না, মানে ইলেকট্রিক্যাল স্টিমুলেশনটা একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাচ্ছে না, পৌঁছাতে পারতেছে না, বলেই কিন্তু তার ডেভেলপমেন্টে যে ঘাটতিটা থেকে যায়, তখন আমরা তাদেরকে বলি ডেভেলপমেন্টাল ডিলে। At birth, জন্মের সময় most of these connections are not yet formed and the brain is at only 25% of its final development, but by the age of 3 years it is 80% formed. তো দেখেন এখানে বলছে যে জন্মের সময় এটা 25% এটা ডেভেলপ করে ব্রেনটা, আর 3 বছর বয়সের মধ্যে এটা 80% এটা প্রস্তুত হয়ে যায়।
ঠিক না? এই যে দেখেন অনেকে বলে 5 বছর পর্যন্ত লাগে, অনেকে 7 বছর পর্যন্ত লাগে। এগুলো আসলে এখনও রিসার্চের ব্যাপার। মানুষ এখনও রিসার্চ করতেছে, রিসার্চ করে বের করতেছে যে একটা বাচ্চা সম্পূর্ণ ডেভেলপ হতে কতক্ষণ সময় লাগে। আচ্ছা, ব্রেন ডেভেলপমেন্টের জন্য আসলে আমরা কী কী ধরনের ফ্যাক্টরগুলোকে প্রমোট করতে পারি? এখানে 3টা জিনিস, এখানে কয়েকটা জিনিসের কথা বলা আছে। এক্সপোজার টু সিম্পল লার্নিং এক্সপিরিয়েন্স, তাকে লার্নিং এক্সপিরিয়েন্সের মধ্যে দিতে হবে, তাকে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখতে দিতে হবে। একই জিনিস গদবাঁধা জিনিস, গদবাঁধা জিনিস যে প্রতিদিনই মালা গাঁথা, ডটের উপরে ডট টানা, হ্যাঁ, একই কাজ বছরের পর বছর করাচ্ছে, তারপরেও আমরা কেন খুশি? কারণ আমার বাচ্চাটাকে একটা টিচার সারাদিন স্কুলে রেখে দিচ্ছে, এই জন্য আমি একটু রিলিফ পাচ্ছি। এটা তো আসলে ডে কেয়ার সেন্টার হয়ে গেল, এটা তো কোনো লার্নিং হলো না। তো এই বাচ্চাগুলো কিন্তু বছরের পর বছর কিছুই শিখতেছে না, সে ডে কেয়ার সেন্টারেই কিন্তু সে থাকতেছে। আলটিমেটলি কিন্তু যখন বাচ্চাটা বড় হয়ে যাবে, সেই স্কুল কিন্তু আর তার দায়িত্ব নেবে না। আলটিমেটলি কিন্তু আপনার ঘাড়েই কিন্তু এসে দায়িত্বটা পড়বে। তো এখন থেকেই চিন্তা করতে হবে আপনি শিশুটার জন্য কী ধরনের সেবা আপনি নেবেন। তাকে যদি প্রচুর চ্যালেঞ্জগুলো না দেন, তাহলে কিন্তু সে কখনোই শিখবে না। বাচ্চারা চ্যালেঞ্জের মাধ্যমে, প্লের মাধ্যমে বাচ্চারা শিখে, খেলাধুলার মাধ্যমে বাচ্চারা শিখে। একই কাজ প্রতিদিন করাচ্ছেন, সে মনোটোনাস হয়ে যাচ্ছে, বোরিং হয়ে যাচ্ছে। এক্সপোজার টু ইন্টারাকশন, তাকে বিভিন্ন পরিবেশে ইন্টারাকশন করতে হবে। এই যে বিভিন্ন পরিবেশগুলোর কথা বললাম, ঠিক না? আবার অবশ্যই তাকে প্যারেন্টস এবং কেয়ারার এবং টিচার যারা আছে তারা সবাই কেয়ারিং হতে হবে, নাহলে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হবে। হ্যাঁ, আচ্ছা, এবার নিউরো সায়েন্স কী বলতেছে? নিউরো সায়েন্সের একটা এভিডেন্স হলো নর্মাল ব্রেন ডেভেলপমেন্ট ইন আর্লি চাইল্ডহুড ইজ ডিপেন্ডস আপন ইনভায়রনমেন্টাল ইনপুট। তাহলে একটা বাচ্চার নর্মাল ব্রেন ডেভেলপমেন্টটা আর্লি চাইল্ডহুডে ডিপেন্ড করতেছে ইনভায়রনমেন্টাল ইনপুটের উপরে। ইনভায়রনমেন্ট থেকে সে কী ধরনের পাচ্ছে, এবং তার প্যারেন্টস, তার কেয়ারার, তার টিচার তাকে কী ধরনের স্টিমুলেশন দিচ্ছে। চিন্তা করছেন? তার ইনভায়রনমেন্ট, তার বাসার মানুষজন, তার শিক্ষক, তার পাড়া প্রতিবেশী, তার বন্ধুবান্ধব থেকে যা পাচ্ছে সেটার উপরেই কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টটা ডিপেন্ড করতেছে। দিস মিনস, এটা মানে হলো যে ওয়ার্ম অ্যান্ড লাভিং অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারাকশন উইথ চিলড্রেন হু আর লিভিং ইন এজ কন্টেক্স in which they are nourished and nurtured and allowed opportunity to explore। ঠিক আছে? এই দেখেন ডেভেলপমেন্ট অফ আর্লি ইয়ার্স যে সার্ভিসটা আছে, ওইখান থেকে যেটা বলা হয়েছে যে ইনভায়রনমেন্টাল নিউরো সায়েন্স যেটা বলতেছে, এটা হলো এভিডেন্স। সেটা বলতেছে একটা বাচ্চার ইনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্ট তার ডেভেলপমেন্টের জন্য, ব্রেন ডেভেলপমেন্টের জন্য। এবং ইনভায়রনমেন্টের পাশাপাশি কারা ইম্পর্টেন্ট? তার প্যারেন্টস, টিচার, শিক্ষক, তার যে কেয়ারার, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, সবাই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, তারপরে কি কি জিনিস আসলে একটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য ক্ষতির কারণ হতে পারে? ক্ষতির কারণটা হতে পারে পোর প্রি অ্যান্ড পোস্ট ন্যাটাল ইনভায়রনমেন্ট। একটা বাচ্চার জন্মের আগে এবং পরের যে ইনভায়রনমেন্টটা, সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ, বাচ্চা যদি হসপিটালে জন্মগ্রহণ করে, অবশ্যই তার যে নার্সিং কেয়ারটা সেটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে বাচ্চার অনেক ধরনের সমস্যা হতে পারে। হ্যাঁ, বাচ্চার অনেক ধরনের সমস্যা হতে পারে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, অ্যালার্জির সমস্যা হতে পারে, হ্যাঁ, বাচ্চার জন্ডিস হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ইনএডিকুয়েট নিউট্রিশনটা যদি সে সঠিকভাবে না পায়, তাহলে কিন্তু বাচ্চার অনেক সমস্যা হবে। একজন মা যদি না জানে একটা শিশুর একটা মানে মাত্র জন্ম নেওয়া একটা শিশুর কী ধরনের নিউট্রিশন তার লাগবে, কীভাবে তাকে ব্রেস্ট ফিড করতে হবে, কীভাবে তাকে কেয়ার করতে হবে, সেই জিনিসগুলো কিন্তু একটা মার জানাটা খুবই দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে এই সার্ভিসটা একদমই নাই, যেখানে আমাদের মাগুলা আসলে পাড়া প্রতিবেশী থেকে বা নিজে চেষ্টা করে শিখে নেয়। কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু রাইট ওয়ে না, সঠিক ওয়ে না। এবং প্রত্যেকটা নতুন মায়েরই দরকার, যখনই সে কনসেপ্ট করবে তখনই তার অবশ্যই এই চাইল্ড ডেভেলপমেন্টের উপরে তার জানা উচিত এবং শিশুর বর্ধন সম্পর্কে তার জানা উচিত। তাহলে একটা শিশু ভালোভাবে বেড়ে উঠবে এবং একটা শিক্ষিত মাই পারবে একটা শিক্ষিত জাতি উপহার দিতে তার সন্তানগুলোকে সুন্দরভাবে গড়ে তোলার মাধ্যমে, ইনশাআল্লাহ। স্ট্রেস ইনভায়রনমেন্ট, মা যেন স্ট্রেসের মধ্যে না থাকে। হ্যাঁ, মা যেন স্ট্রেসের মধ্যে না থাকে। স্ট্রেসের মধ্যে থাকলে কিন্তু দেখা যাবে যে বাচ্চার ব্রেন সেলগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু বাচ্চার ইমোশন, তার বিহেভিয়ারের উপরে কিন্তু খুব প্রভাব ফেলে। এই জিনিসটা কিন্তু দেখতে হবে। এই যে দেখেন, এখানে আমি একটু আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু দেখেন, আমি বড় করে দেখানোর চেষ্টা করতেছি। এইখানে দেখেন দুইটা এক্সরে রিপোর্ট দেওয়া হলো। হ্যাঁ, দেখেন এমআরআই এর দুইটা রিপোর্ট দেওয়া হলো। একটা হলো নর্মাল বাচ্চার একটা ব্রেন, দেখেন এখানে, দেখছেন, আর এক্সট্রিম নেগলেক্টেড একটা বাচ্চা, যাকে নেগলেক্ট করা হয়েছে, যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। হ্যাঁ, সঠিক নিউট্রিশন পায় নাই, বাবা মার কেয়ার সঠিকভাবে পায় নাই, বাবা মা জানে না কীভাবে বাচ্চাকে টেক কেয়ার করতে হবে। দেখেন তার ব্রেন, হ্যাঁ, ব্রেনটা দেখছেন কত বড় আর কত ছোট। এই যে দেখেন, এই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে। আচ্ছা,
এবার আসেন এই ইমেজটা যে নেগেটিভ ইম্প্যাক্ট অফ দ্য ডেভেলপমেন্ট, এই যে সিটি স্ক্যানের যে ইমেজটা দেখলেন, এটা হলো একটা 3 বছরের একটা হেলদি বাচ্চার ইমেজ একসাথে দেখছেন, ঠিক না, যে 50% হতে থাকে মাথার সাইজটা, হ্যাঁ। এবং রাইট সাইডে যেটা দেখছেন এটা 3 বছরেরই বাচ্চার সিভিয়ার সেন্সরি ডিপ্রাইভেশন এবং নেগলেক্ট ইন আর্লি চাইল্ডহুড। দেখেন, হ্যাঁ, এই যে সেন্সরি ডিপ্রাইভেশন, এই যে সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপির কথা যে আপনাদের বলি, এটা যে কেন ইম্পর্টেন্ট দেখেন, আপনারা যখন আমার সাথে কোর্সটা করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কেন অকুপেশনাল থেরাপি, সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপিটা কেন গুরুত্বপূর্ণ। দেখেন এইখানে দেখছেন ব্রেনটা কতটা ছোট, আর একটা হেলদি ব্রেনের সাইজ কতটুকু হওয়ার কথা, একটা মাথার সাইজ, হ্যাঁ, 15, এই যে দেখেন পার্সেন্টাইল হওয়ার কথা, আর এখানে দেখেন কতটা ছোট, স্মলার দেন অ্যাভারেজ, হ্যাঁ, অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট কর্টেক্স, হ্যাঁ, আদার অ্যাবনর্মালিটি সাজেস্টেড অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেন, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখেন আমরা বেশিক্ষণ যাব না, আর অল্প কয়েকটা স্লাইড দিয়ে আমরা শেষ করে ফেলবো। ইট হ্যাজ বিন demonstrated that following a child interest and motivation has a positive relationship with the sculpting of the brain. Adults need to be attuned to the child and response sensitivity. Activities where children display most interest has been shown the optimized synapse stabilization because there is likely to be more repetition. তো এই জিনিসটা আপনারা আসলে বুঝতে পারছেন, আমি এটা নিয়ে আর কথা বলাবো না। এবার দেখেন, সো হোয়াট উই ইউজ টু বিলিভ অ্যান্ড হোয়াট ইজ ট্রাস্ট ট্রু। তো এটাই আর কি, আমরা আসলে নর্মালি কী বিশ্বাস করি এবং সত্যটা কি, সত্যটা হলো অনেকে বিশ্বাস করে ব্রেন ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন জিন। আমরা অনেকেই বিশ্বাস করি ব্রেন ডেভেলপমেন্টটা মানে জন্মগতভাবে পাওয়া জিনের উপরে বিশ্বাস করি, কিন্তু আসলে সত্যটা হলো ব্রেন ডেভেলপমেন্টটা আসলে ডিপেন্ড করে হলো সে যে পরিবেশে থাকবে, সে পরিবেশের উপরে বেস করে তার ব্রেন ডেভেলপমেন্টটা হবে, সেই সমাজের উপরে বেস করে, তার পরিবারের উপরে বেস করে, সেটার উপরে বেস করে কিন্তু ইয়াটা হবে। আচ্ছা, এক্সপিরিয়েন্স বিফোর দ্য এজ অফ 3 ডু ইনফ্লুয়েন্স দ্য ডেভেলপমেন্ট ইজ ভেরি মাচ। বলতেছে যে 3 বছরের আগের যে এক্সপিরিয়েন্সটা সেটাই তার জন্য ভালো, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মানুষ সবসময় শিখে, তার নেচার থেকে সে সবসময় সে শিখতে পায়। তো এই জিনিসগুলো আর কি, যে আমাদের বিলিভটা কি আর আমাদের আসলে কী হওয়া উচিত। হ্যাঁ, সিকিউর রিলেশনশিপ উইথ প্রাইমারি কেয়ার গিভার ইজ এ what provide a positive context for early development and learning. The early interactions impact on how the brain is wired and create the context of development and learning. তো এটি আর কি, এই জিনিসগুলা আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো তো এটা এটা আরেকজন উনি উনি এনভায়রনমেন্ট এবং সোশিও কালচারাল ফ্যাক্টরগুলোকে উনি বলছে, মাসলো বলছে যে ফিজিওলজিক্যাল নিয়ে সাইকোলজিক্যাল নিডের কথা বলছে। হ্যাঁ, তো ওনাদের বিভিন্ন ধরনের থিওরি দিচ্ছে, তো এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলাপ করব সেই ধরনের। আর ইকোলজিক্যাল একটা থিওরি আসছে, এই যে দেখেন ব্রেনারের ইকোলজিক্যাল একটা থিওরি আসছে। উনি যেটা 5টা এনভায়রনমেন্টাল সিস্টেমের উপরে আসলে মূলত প্রায়োরিটি দিচ্ছে। 5টা এনভায়রনমেন্ট ফ্যাক্টরগুলো হলো, এই যে দেখেন 5টা এনভায়রনমেন্ট ফ্যাক্টর ওনার ইকোলজিক্যাল। যেমন এটা হলো একটা শিশুর প্রথমে কি, তার সেক্স, মানে সে ছেলে না মেয়ে, তার বয়স, তার হেলথ এবং এই ধরনের জিনিসগুলো। তারপরে সে হয় মাইক্রো সিস্টেমের মধ্যে চলে যায়। তারপর সে তার ফ্যামিলি, তার স্কুল, তার বন্ধুবান্ধব, তার পাড়া প্রতিবেশী, তার যে ধর্মীয় গ্রুপ, সেটার উপরে বেস করে তার মাইক্রো সিস্টেমটা গড়ে ওঠে। তারপর হলো মেজর সিস্টেম, এই যে মেজর সিস্টেমটা তারপরে রাউন্ড বাই রাউন্ড চক্রাকারে ঘুরতে থাকে। মেজর সিস্টেমের পরে কিন্তু সে এক্সো সিস্টেমে সে চলে যায়। এক্সো সিস্টেমে কী হয়, তার পরিবারটা আরও বড় হয়, তার নেইবার আরও বড় হয়, তার ফ্যামিলি সার্কেলটা অনেক বড় হয়। হ্যাঁ, তার মাস মিডিয়ার প্রতি তার আকর্ষণ বাড়ে, সে টেলিভিশন দেখা শুরু করে, তার হেলথ এবং সোশ্যাল সার্ভিসেসগুলো, তার যে লিগাল সার্ভিসেসগুলো, সেই জিনিসগুলো সে নেওয়া থাকে। এবং ম্যাক্রো সিস্টেমটা আরও বড়, একটা বিশাল, সে গভর্নমেন্ট পলিসি নিয়ে চিন্তা ভাবনা করে, সোশ্যাল ইকোনমিক ফ্যাক্টর তার উপরে প্রভাব ফেলে, গভর্নমেন্টের পলিসিগুলো তা একটা শিশু ডেভেলপমেন্টের উপর প্রভাব ফেলে, মানুষের উপর ডেভেলপমেন্টের উপর প্রভাব ফেলে। হ্যাঁ, অ্যাটিটিউড, আইডিওলজি, এগুলা। তাহলে এইভাবে এটা হলো একটা ইকোলজিক্যাল, এটা হলো ব্রেনারের একটা ইকোলজিক্যাল একটা জিনিস আর কি। আচ্ছা, আর মাসলোর যেটা হলো মাসলোর হায়ারার্কি অফ নিড, এটা 5টা স্টেজ আছে। দেখেন, এইখান থেকে শুরু করতে হবে, এটা পিরামিডের মতো। আপনাকে প্রথমে একটা মানুষ কী নিয়ে চিন্তা করবে, তার বেসিক নিডটা নিয়ে চিন্তা করবে, তার হাঙ্গার, ট্রাস্ট, প্রোটেকশন, এগুলো নিয়ে কিন্তু সে ভাববে একটা মানুষ প্রথমে, ঠিক না, এটা। তারপরে সে যখন এই জিনিসগুলো পাবে, সে তখন চাবে, সে লাভ চাবে, কারো ভালোবাসা চাবে, কারো আকর্ষণ চাবে, কারো অ্যাট্রাকশন সে চাবে, সে ফ্যামিলি চাবে।
হ্যাঁ, কিন্তু প্রথমে কিন্তু সে এগুলো চাবে না। প্রথমে সে কোনোরকমে বাঁচতে পারলেই হলো। বেঁচে থাকার যে বেসিক যে নিডগুলো আছে, তারপরে সে তার ফ্যামিলি চাবে, অ্যাফেকশন চাবে। এগুলা সে যখন পাবে তখন সে একটা রেসপন্সিবিলিটি ফিল করবে, সে একটা স্ট্যাটাস চাবে, সমাজে তার একটা স্ট্যাটাস চাবে, সে একটা অ্যাচিভমেন্ট চাবে। এবং এগুলা থেকে সে যখন করবে, পেয়ে যাবে, তারপরে যে জিনিসটা হলো যে পার্সোনাল গ্রোথ এবং সেলফ ফুলফিলমেন্ট যে জিনিসটা আসবে, যে সে একটা রিকগনিশন হয়ে সে একটা পজিশনে চলে যাবে সমাজে। এভাবেই কিন্তু আসলে ডেভেলপমেন্টটা হয়। আচ্ছা, তো এটা হলো একটা হায়ারার্কি অফ নিডস। হায়ারার্কি অফ নিডস এটা হলো মাসলোর হায়ারার্কি অফ নিডস এটা। আচ্ছা, তাহলে এটা আমি অলরেডি বলে দিচ্ছি। তো এই রিলেটেড জিনিসগুলা আসলে আজকে আমরা জানলাম যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট মেনলি যে জিনিসটা আপনাদের মনে রাখতে হবে, থিওরিগুলো একটু কঠিন আসলে মনোযোগ দিয়ে শোনা। তারপরেও আমি চেষ্টা করেছি সহজভাবে আপনাদের বোঝানোর জন্য। মেনলি এই 5টা জিনিস মনে রাখতে হবে। এই 5টা জিনিসের পাশাপাশি আপনাদের এখন আমি দেখাবো যে আপনারা যে কাজটা করবেন, আপনারা জাস্ট শুধু গ্রস মোটর আর ফাইন মোটরটা করেন, আর অন্য ডেভেলপমেন্টগুলো নিয়ে আমি পরে টাইম টু টাইম আপনাদের আমি এই যে এটা হলো ফাইন মোটর, হ্যাঁ, এটা হলো ফাইন মোটরটা করবেন, আর এই যে গ্রস মোটরটা করবেন, এই যে গ্রস মোটর। এই যে গ্রস মোটরটা আপনারা করবেন, এখানে গ্রস মোটরটা আপনারা করেন। গ্রস মোটরে আপনারা কী করবেন, আপনারা এই যে 1 থেকে 0 থেকে শুরু করে করতে পারেন, অথবা আপনারা 2 বছর বা 3 বছর, নর্মালি তো আসলে 3 থেকে 5 বছরের বাচ্চাগুলো বেশি স্পেশাল স্কুলে আসে, আপনারা 3 বছরের বাচ্চাকে একটা করেন, 3 বছরের বাচ্চার একটা গ্রস মোটর ডেভেলপমেন্ট বের করেন। এই যে দেখেন এখানে গ্রস মোটর ডেভেলপমেন্টগুলো আছে। তারপর ফাইন মোটর ডেভেলপমেন্টগুলো বের করেন 2টা বাচ্চার, হ্যাঁ, 2টা বাচ্চার তো সেম হবে না। 2টা বাচ্চার ফাইন মোটর ডেভেলপমেন্ট, 3 বছরের একটা বাচ্চা, দেখেন এই যে এখানে 3 বছরের একটা বাচ্চা ফাইন মোটর ডেভেলপমেন্টে কী করতে পারে, হ্যাঁ, সেই জিনিসটা আপনারা আমি জাস্ট একটু দেখালাম। আপনারা সেটা আপনারা নিজের মতো করে দেখেন, অবজার্ভ করেন, দেখেন এবং আমাকে পাঠান। আমি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করব জানার জন্য। হ্যাঁ, আপনারা প্যারেন্টসরা চাইলেও পাঠাতে পারেন, কোনো ওয়েল উইশার বা যারা আগ্রহী তারাও চাইলে এই জিনিসগুলো পাঠাতে পারেন। আস্তে আস্তে আমরা কিন্তু ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো দিব। এইটা শিখবো হলো আমরা এই যে ডেভেলপমেন্টাল অ্যাপ্রোপ্রিয়েট প্র্যাকটিস এবং অ্যাসেসমেন্ট কীভাবে করতে হয়, এই অ্যাসেসমেন্ট ফর্মটা কিন্তু আমরা তৈরি করব একটা সময় ইনশাআল্লাহ, সেটা নিয়ে পরবর্তীতে আলাপ করব। তো আজ সে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।